আমাদের পৃথিবীতে দেশ আছে ১৯৫টি, যার মধ্যে মাত্র ৯টা দেশের কাছে আছে নিউক্লিয়ার ওয়েপন। এর মধ্যে আমেরিকাই একমাত্র দেশ যারা অন্য কোনো দেশের উপরে নিউক্লিয়ার বোম ফেলেছে। ১৯৯৫ সালে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি এই দুটি শহরে ২টা অ্যাটম বোম ফালায় আমেরিকা। নিউক্লিয়ার টেকনোলজি আসলে কার বাপের সম্পত্তি, কোন দেশের কাছে নিউক্লিয়ার থাকতে পারবে আর কোন দেশের কাছে নিউক্লিয়ার থাকতে পারবে না, ব্যাপারটা বোঝার জন্য প্রথমে আমাদের কিউবা মিসাইল ক্রাইসিসের সময়ে চলে যেতে হবে। ইউএসএ এবং সোভিয়েতের মধ্যে কোল্ড ওয়ার চলতেছিল। সেই সময়ে আমেরিকান একটা স্পাই প্লেন রিপোর্ট পাঠায় যে কিউবাতে সোভিয়েতরা মিসাইল লঞ্চ সাইট তৈরি করতেছে। ইউএস প্রেসিডেন্ট জেএফ কেনেডির সাথে সাথে সোভিয়েত একটা জাহাজকে ইন্টারসেপ্ট করার জন্য আমেরিকান ওয়ারশিপস পাঠায়। তাদের ধারণা ছিল এই জাহাজে নিউক্লিয়ার ওয়েপন আছে। এই ব্যাপারটাকে সোভিয়েতরা ভালোভাবে নেয় নাই, অ্যাক্ট অফ অ্যাগ্রেশন বলে আখ্যায়িত করছে। This is an act of aggression. কি মামা, এত সিরিয়াস কেন আপনি? পরবর্তী ১৩ দিন ইউএসএতে পোস্টার, বিলবোর্ড, খবরের কাগজ থেকে শুরু করে এমনভাবে প্রচার প্রচারণা শুরু হয় যেন কিছুক্ষণের মধ্যেই নিউক্লিয়ার যুদ্ধ শুরু হয়ে যাবে। মজার ব্যাপার হলো এই সময়ে আমেরিকানরা প্রচুর পরিমাণ কেনাকাটা শুরু করে। ওই ডিসকাউন্ট দিছে রে, ডিসকাউন্ট! আরে রে রে, কয় মাসের বাজার করতেছেন ভাই? না, ওই বম পড়বে শুনলাম তাই স্টক করতেছি, বলা তো যায় না। তা নিউক্লিয়ার বোম পড়লে কই যাবেন এত কিছু নিয়ে? না না, আমার বাসাতেই। ও, বম পইরা পুরা সিটি ধ্বংস হয়ে যাবে আর আপনি বাসায় কি নিতেছেন? দুধ আর পাউরুটি খাবেন। ঠিক আছে, করেন করেন শপিং। ডিপ্লোমেসির মাধ্যমে এই কিউবান মিসাইল সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু সবাই মোটামুটি ভালো ডরান ডরায়। গ্লোবালি একটা এফোর্ট দেয় প্রায় সকল দেশ কিভাবে নিউক্লিয়ার ওয়ার আটকানো যায় সামনের দিনগুলোতে। সাইন করা হয় নিউক্লিয়ার নন পলিফারেশন ট্রিটি। ১৯৭০ সালে এনপিটি কার্যকর হয়। I only hope that those of us who were fortunate enough to be present will look back one day and see that this was the first milestone on a road which led to reducing the danger of nuclear war. মূলত যেই সব দেশের কাছে নিউক্লিয়ার ছিল আর যেসব দেশের কাছে ছিল না তাদের নিজেদের মধ্যে একটা ডিল, এই এনপিটি। ডিলটা হইল যাদের কাছে নাই তারা প্রমিস করবে আমরা বানাবো না, আর যাদের কাছে আছে তারা প্রমিস করবে আমরা আস্তে আস্তে কমাবো। এনপিটিতে ১৯১টা দেশ সাইন করে। এর মধ্যে ইউএসএ, রাশিয়া, চায়না, ইউকে, ফ্রান্স এদের আগের থেকেই নিউক্লিয়ার সক্ষমতা ছিল এবং ট্রিটি অনুযায়ী তারা এগুলো রাখতে পারবে। নর্থ কোরিয়া প্রথমে সাইন করে এবং ২০০৩ সালে উইথড্র করে নেয়। ইন্ডিয়া, পাকিস্তান, ইসরায়েল কখনো সাইনই করে নাই। এদের প্রত্যেকেরই এখন নিউক্লিয়ার সক্ষমতা আছে। সো এই সবগুলো মিলায় ৯টা দেশের কাছে এখন নিউক্লিয়ার আছে। কিন্তু ইসরায়েল ওপেনলি কখনো অ্যাডমিটই করে নাই যে তার কাছে নিউক আছে। তোগো কাছে যে আছে এটা কস না কে তোরা? আমরা অ্যাম্বিগুইটি পলিসি ফলো করি। অ্যাম্বিগুইটি পলিসি আবার কি? আমরা ওপেনলি অ্যাডমিট করি না যে আমাদের কাছে আছে, কিন্তু আমরা মানাও করি না যে আমাদের কাছে নাই। তার মানে আছে। অ্যাম্বিগুইটি পলিসি তোরা নিজে নিজে বানায় নিছস না এরকম কিছু আছে? কথা কস না কে? ইবলিশও মনে করে দেখলে কয় শিখার কোনো বয়স নেই। ইসরায়েল না মানলেও প্রচুর ডিক্লাসিফাইড ডকুমেন্টসে এই পর্যন্ত পাওয়া তথ্য বলে যে তাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে। এনপিটি এর আসল উদ্দেশ্য হলো নিউক্লিয়ার তৈরি কমায় নিয়ে আসা এবং যাদের নাই তাদেরটা আটকানো। কিন্তু অস্ত্র বানানো ছাড়াও অন্যান্য কাজে নিউক্লিয়ার ব্যবহার করার রাইট প্রত্যেকটা দেশেরই থাকবে, যেমন এনার্জি জেনারেট করা, চাষাবাদের কাজে বা মেডিসিনের কাজে। এই জন্য ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইএইএ ওয়াচডগ হিসেবে কাজ করে। তারা ইন্সপেকশনে রাখে ব্যাপারটা যেন কোনো দেশ নিউক্লিয়ার ওয়েপন না বানায়। এখন প্রশ্ন আসতে পারে এনপিটি থেকে তো যে কোনো সময় যে কোনো দেশ বের হয়ে যেতে পারে, বলতে পারে যে আমরাও বানাবো নিউক্লিয়ার ওয়েপন। এইখানে কয়েকটা ফ্যাক্টর আছে। প্রথমত, এই টেকনোলজি অ্যাচিভ করা প্রচুর কষ্টকর। আপনার সায়েন্টিস্ট লাগবে, আপনার কাছে প্রচুর টাকা থাকতে হবে, আপনার কাছে ইউরেনিয়াম থাকতে হবে প্রচুর পরিমাণে, আপনার বম বানাইতে হবে, তারপর মিসাইলও বানাইতে হবে যেন সেই বম আপনি টার্গেটে হিট করাইতে পারেন। দ্বিতীয়ত, সিকিউরিটি। প্রত্যেকটা দেশই সবার আগে নিজের সিকিউরিটির কথা ভাবে।
যদি দুইটা দেশের কাছেই নিউক্লিয়ার ওয়েপন থাকে তাহলে তাদের মধ্যে বড় কোনো যুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই, কারণ তারা যদি এই যুদ্ধ লাগায় দেয় তাহলে দুইজনেরই শেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই কনসেপ্টটাকে বলে মিউচুয়ালি অ্যাসিউরড ডিস্ট্রাকশন। ইন্ডিয়া আর পাকিস্তানের কথাই চিন্তা করেন, এদের দুইজনের কাছেই নিউক্লিয়ার পাওয়ার আছে, বছরের পর বছর দুইজনের মধ্যে বর্ডার ক্ল্যাশেস হইতেই আছে, কিন্তু বড় কোনো যুদ্ধে এরা জড়ায় না। তৃতীয় কারণ হলো পলিটিক্যাল অ্যালায়েন্সেস। অনেক দেশই আছে যারা অন্য দেশের সাথে বন্ধুত্ব করে ফেলে যার কাছে নিউক্লিয়ার পাওয়ার আছে এবং নিজেরা সেভাবেই প্রোটেকশন পায়। ইউএসএ এর একটা নিউক্লিয়ার আমব্রেলা আছে। ইউএসএ তার বন্ধুদেরকে বলতেছে, তোমরা আমার ছাতার নিচে আসো, তোমাদেরকে আমি প্রোটেকশন দিব। কে কে আছে এই ছাতার তলায়? সাউথ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া প্লাস নেটোর সবগুলা মেম্বার মিলায় 34টা দেশ। কিন্তু এর মধ্যে অনেকগুলা দেশে এখন ভাবতেছে যে এই ছাতায় বড় বড় ফুটাও আছে, কারণ ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প কন্ট্রোভার্সিয়াল অনেকগুলা ডিসিশন নিছে তার সেকেন্ড টার্ম। ফ্রান্স অলরেডি বলে ফেলছে যে তারা তাদের নিউক্লিয়ার বাড়াবে এবং ইউরোপিয়ানদের সিকিউরিটি গ্যারান্টি দিবে। ইউকেও রিসেন্টলি তাদের নিউক্লিয়ার বাড়ানোর চিন্তা করছে। এখন আসেন নর্থ কোরিয়ার কেসটা একটু বলি। যদি কোনো দেশ এনপিটি থেকে বের হয়ে যাইতে চায় তাহলে তার উপর স্যাংশন আসতে পারে এবং তাকে একঘরা করে দেওয়া হতে পারে। নর্থ কোরিয়া নিউক্লিয়ার ওয়েপন বানানোর পরে 2003 সালে এনপিটি থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু গ্লোবালি এখন তারা একটা পিরায়া স্টেট হিসেবে পরিচিত। এখন আমরা লাস্টলি ইরানের কেসটা একটু বোঝার চেষ্টা করব। ইরান এনপিটির একটা মেম্বার নেশন, অনেকগুলা এক্সপার্ট অর্গানাইজেশন এবং একটু আগে যে আইএই এর কথা বললাম তাদের মতেও কোনো তথ্য প্রমাণ নাই যে ইরানের কাছে সিক্রেট নিউক্লিয়ার ওয়েপন প্রোগ্রাম আছে। 2016 সালে ইরান 6টা দেশের সাথেও একটা ডিল সাইন করে যে ইরান তাদের নিউক্লিয়ার ব্যবহার কমায় আনবে এবং আরো কড়াভাবে তাদেরকে ইন্সপেকশন করা যাবে এবং এর পরবর্তীতে তাদের উপর দেয়া স্যাংশন আস্তে আস্তে উঠায় নেওয়া হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প পাওয়ারে আসার পরে 2018 সালে এই ডিল ক্যান্সেল করে দেয়। সো যেহেতু ডিলই নাই প্লাস ইকোনমিক স্যাংশনও আছে, সেই সাথে ইসরায়েলের মতো একটা প্রতিবেশীও আছে, ইরান আবার তাদের নিউক্লিয়ার অ্যাক্টিভিটি বাড়ায় দেয়। আইএইএ রিপোর্ট করে যে ইরান এখন তাদের ইউরেনিয়ামের ঘনত্ব বাড়াচ্ছে, যা ওয়েপন বানানোর কাজ ছাড়া অন্যান্য কাজে দরকার হয় না। 2025 সালের জুন মাসে ইসরায়েল ইরানকে অ্যাটাক করে বসে এবং বেশ কিছু নিউক্লিয়ার সায়েন্টিস্টকে মেরে ফেলে। ইরান ও ইসরায়েলের উপর পাল্টা মিসাইল অ্যাটাক করে। ইরানের মতে ইরানের 1000-এর বেশি মানুষ মারা গেছে আর ইসরায়েলের মতে ইসরায়েলের 28 জন মানুষ মারা গেছে এই অ্যাটাকে। ইতিহাসে প্রথমবার আমেরিকা ডিরেক্ট অ্যাটাক করে ইরানকে ইসরায়েলের সাথে হাত মিলিয়ে। ইরানের 3টা নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে তারা প্রচুর পরিমাণে বম্বিং করে। এই ওয়ারকে বলা হয় 12 ডেজ ওয়ার। ডোনাল্ড ট্রাম্প টুইট করে যে ইরানের সব ধরনের নিউক্লিয়ার সক্ষমতা তারা নষ্ট করে দিছে এবং সে নিজেকে বিজয়ী হিসেবে অ্যানাউন্সমেন্ট করে দেয় বিশ্ববাসীর কাছে। We're announcing right now a total champion, nobody bigger. So congratulations to me, the best. কিন্তু এই যুদ্ধের পরেও ইরান একই কথা বলতেছে যে তাদের কাছে কোনো নিউক্লিয়ার ওয়েপন প্রোগ্রাম নাই। আমেরিকা যে এই কাজ প্রথমবার করছে ব্যাপারটা কিন্তু এরকম না। আরো আগে 2003 সালে ইরাককে অ্যাটাকের 6-7 মাস আগে থেকে জর্জ বুশ সেম টাইপের একটা ক্যাম্পেইন চালাইছে। They have weapon of mass distraction. Weapon of mass distraction. Whoopone of mass distraction. 9 বছর এই যুদ্ধ চালানোর পরে জানা গেছে যে ইরাকে কোনো এমন ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন পাওয়াই যায়নি। 2026 সালের ফেব্রুয়ারি মাসে আমেরিকা এবং ইসরায়েল মিলে আবার ইরানের উপর অ্যাটাক করে এবং ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি সহ 28 জন বড় বড় অফিসারকে বম ফেলে মেরে ফেলে যুদ্ধের প্রথম দিন। এই যুদ্ধ এখনো চলতেছে এবং কোথায় গিয়ে থামবে এটা একমাত্র আল্লাহ মালুম। কিন্তু প্রশ্ন এখন একটাই থেকে যায়, নিউক্লিয়ার আসলে কার বাপের সম্পত্তি?